আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ সানশাইন। সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকেও করতে চাই রাজনীতি এবং ভোট নিয়ে আলোচনা, এবং এই আলোচনার জন্য তিনজন অতিথি আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। শুরুতেই তাদের সাথে একটু পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি। জনাব নীলুফার চৌধুরী মনি, বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন জনাব AKM ফাহিম মাসুর, সহ সমন্বয়ক ভয়েস ফর রিফর্মস, আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, আমির বাংলাদেশ জামাত ইসলামী, শাহবাগ পশ্চিম থানা, আপনাকে আলোচনায় স্বাগত। এবং আলোচনা শুরু করতে চাই যেটি বলছিলাম রাজনীতি নিয়েই। তবে রাজনীতির ক্ষেত্রে এখন মাঠের কি অবস্থা সেটি কিছুদিন পরপরই জরিপ হচ্ছে, বেশ কিছুদিন ধরেই, বিশেষ করে 5 আগস্টের পরে বেশ কয়েকটি হয়েছে। আজকেও জরিপ প্রকাশিত হয়েছে। সেই জরিপের ফল ধরেই একটু জানতে চাই। মনিয়াপার কাছে শুরুতে আসি যে নির্বাচনের জনগণের নির্বাচন ভাবনা শীর্ষক জরিপটি হয়েছে। আপনি নিশ্চয়ই গণমাধ্যমে দেখেছেন জরিপের ফলাফল। শীর্ষ জরিপের দ্বিতীয় পর্বের ফলাফলে ভোট দেওয়ার ক্ষেত্রে 41.30% উত্তরদাতার পছন্দের দল বিএনপি। তার মানে যে প্রচলিত ব্যবস্থা যেটি রয়েছে নির্বাচনে, আপনারা সরকার গঠন করতে যাচ্ছেন এরকম একটি পর্যায়ে নাকি? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, জরিপ সবসময় যে ঠিক হয় একদম টু দ্য পয়েন্ট এমন না। তারপরও জরিপ একটা, যে এখানে বলা আছে যে কিছু সংখ্যক 4000 বা 4000-এর সামথিং লোকের উপর জরিপ চালানো হয়েছে। 10,000 পার্টিসিপেট করেছে। হ্যাঁ, পার্টিসিপেট করেছে। তো এখন আপনার মনে করেন যে এইখানে এমন হতে পারে, যেখানে জরিপ হয়েছে সেখানে হতে পারে বিএনপির লোক বেশি, আওয়ামী লীগের লোক বেশি, বা জামাতের লোক বেশি, এমন হতে পারে। তো এই জন্য জরিপটা সম্পূর্ণরূপে আমি মনে করি যে সিস্টেমে জরিপ করা হয় সেই সিস্টেমটা সম্পূর্ণ নিরপেক্ষ না থাকলে এটার উপর ডিপেন্ড করা যায় না। তারপরেও একটা কিছু বস্তু সামনে রেখে এগোতে হয়। সেইখানে ইনোভেশন কনসাল্টিং নামে যারা জরিপটা করেছে তাদের এরকম দিয়েছে যে 2 থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত তাদের জরিপটা হয়েছে। সেখানে 10,413 জনের উপর জরিপ করেছেন। তো সেই জায়গায় তাদের 62% উত্তরদাতা ভোট দিয়েছে। আর সেপ্টেম্বর দিয়েছিল বোধহয় এটা 57.8, মানে কমেছে আগের চেয়ে। প্রথম পর্বের চেয়ে দ্বিতীয় পর্বে কমেছে। তো বিএনপি এখানে আপনি যেটা বললেন 31.30%, 41 জামাত 30.30% এবং এনসিপি 4.10% ভোটে এইখানে আছে। আওয়ামী লীগের এখানে পক্ষে বিপক্ষে ভোট হয়েছে, সেটি নিয়ে আসছি। তবে একটু আপনার কাছে আসলে যেটি আমি পরে আরেকটি বিষয় জানতে চাই, জামাতের কথা আপনি বলছিলেন 30.30% ভোটার তাদেরকে ভোট দিবে। এই কারণেই কি আপনারা পিআরের যে দাবিটি তারা করছেন সেটি কোনোভাবে মানতে মানে রাজি হচ্ছে না, যে পিআর হলে আর আপনারা সর্বোচ্চ 120-130টার বেশি আসন পাবেন না? পিআরটা তো আসলে বাংলাদেশের জন্য একটা অযোগ্য জিনিস, এবং পৃথিবীর যেসব দেশগুলোতে হয়েছে কোথাও খুব যে ভালোভাবে এটার কোনো ফলাফল ভালোভাবে প্রকাশিত হয়েছে। সদ্য নেপালে কি হচ্ছে দেখছেন, আপনার 17 বছরের মধ্যে 13 বার 14 বার সরকারের পরিবর্তন ঘটলো। তো সেই জায়গায় আপনি মনে করেন পিআরে বাংলাদেশের মানুষ যেভাবে তার ক্যান্ডিডেটকে চিনতে পারে, যে আমি কাকে ভোট দিব, আমার ভোট আমি দিব, বলে না যে যাকে খুশি তাকে দিব। এটা ছিল মনের কথা। সেই মনের কথায় ভোটটা দিতে চায় এমন মানুষকে যাকে তার পছন্দ। পিআরে কিন্তু এই পছন্দের কোনো সুযোগই নাই। আপনার 1 থেকে 300 পর্যন্ত একটা নাম্বারিং করবে, যে যতটা রেশিও অনুযায়ী পাবে সেটুকু কেটে নিবে, বা সেন্ট্রালের লিডারের উপর ডিপেন্ড করবে কাকে দিবে, কাকে রাখবে না। কোনো এলাকার 2 জন কেউ রাখতে পারে, কোনো এলাকার পুরোটা বাদ দিতে পারে, কোনো এলাকায় আপনার 1 জন রাখতে পারে বা রাখতে পারে না, বা জনগণ যাকে পছন্দ করে না ওই প্রার্থীটাকে রাখলো, তখন জনগণের কিছু করার থাকে না। তাতে কি হবে, 5টা বছর না জনগণ তার প্রতিনিধির মুখোমুখি হবে, না প্রতিনিধি জনগণের সঙ্গে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করবে। তো এই জন্য বাংলাদেশের সিস্টেমের মধ্যে পিআর পদ্ধতিটা আসলে অকেজো। সেই জায়গায় এছাড়া এটা আগে থেকে চাওয়ারও ছিল না। আর বিএনপি যে দিতে পারবে এমনও কোনো কথা নাই, কারণ পিআর পদ্ধতি বিএনপি কিভাবে দিতে পারবে? আপনার একটা সংসদ হবে, সংসদে এটার আপনার উপর বিল হবে, বিলে আপনার পাশ করবে, তারপরে না এটা হবে। বিএনপি তো এখন বিএনপির দ্বারা সম্ভব না। সো যে দলগুলো যেভাবেই বলুক না কেন, আইন এখানে কভার করছে না। তো সেই কারণে আপনার পিআরের পদ্ধতি এইবারের জন্য হতে পারে না,
তারা যদি সামনের সংসদে এই যে যারা যেভাবে আসবে, যে কয়জনকে প্রার্থী পাশ করবে, যার যে কয়জন, সেইভাবে তারা আপনার ওইখানে নির্বাচিত করে ওইখানে বিল পাশ করে তারা এর পরের বার চতুর্দশ সংবিধানে আপনার সংসদের আপনি পিআর পদ্ধতি হবে কি হবে না এটা যাচাই করতে পারে, নির্ণয় করতে পারে। বাট ত্রয়োদশ সংসদে এটা কিভাবে সম্ভব? এটা তো কোনো, যেটুকু আমি তো কিছুদিন এমপি ছিলাম, তো এমপির হিসাব নিকেশে আমার কাছে এটা বোধগম্য হচ্ছে না, এবং এটা জনগণের চাওয়াও না। এটা হঠাৎ করে জামাত হঠাৎ আপনার চেয়ে ফেললেন, এবং যখন সংস্কার অনেক দূর এগিয়েছে সংস্কারের কাজগুলো, তখন তারা পিআরের দাবি করলেন এবং পিআর নিয়ে এখন এখানে আছে। দেখেন জামাত কিন্তু মুখে মুখে পিআরের কথা বলছে, কাজে কিন্তু তারা আমাদের চেয়ে ফার্স্ট। তারা কিন্তু 300 আসনে মনোনয়ন দিয়ে ফেলেছে, ভোটের জন্য তারা ফিল্ড ওয়ার্ক করছে, এই জিনিসগুলো করছে, ঠিক করেছে বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে। তো তারা নিজেরা বলে, গণমাধ্যম যেটা বলে, তাদের সাথে তো আমাদের কথা হয় টকশো করতে গেলে, তখন বলে আমাদের সব আসনে দেওয়া শেষ হয়ে গেছে। তো সেই হিসেবে আমি বলতে চাই জামাত তো সবকিছুই করছে, এটা একটা চাইতে হয়, একটা চাপে রাখতে হয়, হয়তো বা এই কারণে চাচ্ছে। জি, আপনার কাছে আমি ফিরছি, তার আগে একটু অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে 30% এই জরিপে আপনারা ভোট পাবেন বলে বলা হয়েছে। একটু যদি আগের নির্বাচনগুলোর, যদিও 17 বছর ধরে ভোট ওই অর্থে গ্রহণযোগ্য হয়নি, 91 সালে যে বিজয়ী দল সে ভোট পেয়েছিল 30.81%, 96 সালে 37.44, 2001 সালে 40.97, 2008 সালে 49.0% ভোট পেতে হয়েছে জেতার জন্য। অর্থাৎ ভোটার সংখ্যা বেড়েছে, বিজয়ী দলের যিনি বিজয়ী তাদের ভোট যে পেতে হয় সেই সংখ্যাটিও বেড়েছে। আপনারা 30% ভোট পাচ্ছেন বলে এইবারের জরিপে এসছে, তার মানে আপনারা সরকার গঠন করার জন্য যথেষ্ট নয়। শুধু তাই নয়, আসন পাওয়ার জন্য সেটি যথেষ্ট নয়। এ কারণে কি আপনারা পিআরে ভোট করতে চাইছেন যে আপনারা আসন পাবেন না, ভোট যত বাড়ুক? জি, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে সহ আলোচকবৃন্দ এবং যারা শুনছেন যমুনা টেলিভিশনের সম্মানিত শ্রোতামণ্ডলী সহ দেশবাসীকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। আসলে আপনি তো অনেকগুলো দিলেন, কি বলা হচ্ছে যে পরিসংখ্যান দিলেন। তো পরিসংখ্যান তো পরবর্তী যে পরিসংখ্যান দিলেন এগুলো তো বাইবীয় ভোট, দিনের ভোট রাতে হয়েছে, পরেরগুলো দেইনি আমি, যেগুলো একদম গ্রহণযোগ্য ভোট 91, 96, 2001, 2008, তো সেগুলো হবে না। যাই হোক, আমি বলি যে আসলে কে এখনো তো নির্বাচনের, আপনি তো দেখছেন এই জরিপে দেখা যাচ্ছে যে এখনো অনেক মানুষই সিদ্ধান্তই নেয় নাই যে আসলে সে ভোট দিবে, কাকে দিবে, কি দিবে। এই সংখ্যাটাও অনেক বড়। এবং হচ্ছে যে এর মধ্যে এই পিআরের যদি আপনি এই জরিপের কথা বলেন, জরিপ 1 তারিখ থেকে 15 তারিখ, এর মধ্যে ডাকসু নির্বাচন হলো 9 তারিখ, এরপর জাকসু হলো 11 তারিখ। এর মধ্যে তো বাংলাদেশে অনেক কিছু পরিবর্তন হয়েছে এবং এটার প্রভাব একদম রুট লেভেল পর্যন্ত। ওই সময়টাতেই তো জরিপ চলছিল আপনাদের, যে সময় যদি বলি জোয়ার, অর্থাৎ আপনাদের এখন ডাটা সংগ্রহের কাজটা কখন হয়েছে না হয়েছে একটা তো মানে আপনি 9 তারিখ, 9 তারিখের 1 তারিখ থেকে 15 তারিখ, 2 থেকে 15, মানে ভোটের ওই সময়টা, হ্যাঁ 2 থেকে 15, তার মানে হচ্ছে 9, 10, 11, এরপরে অনেকগুলো সময় কম, কিন্তু আগের সময়গুলোটা বেশি ছিল ডাটা সংগ্রহের ক্ষেত্রে। এখন সেই জন্য আমরা মনে করি যে আসলে এটা তো এখনই বলা যাবে না, জরিপের এটা একটা অবশ্যই গুরুত্ব আছে, কিন্তু জরিপ দিয়ে বলা যাবে না যে এখনই কি হবে, কে সরকার গঠন করবে বা হচ্ছে যে কে হবে, এখন আপনি ফাইনাল ডিসিশন দিতে পারবেন না। তো এখন তো আপনারা জোটের হিসাব আছে, সেটা ভিন্ন, এখন কেবল দল ভিত্তিক। আপনারা তো এমনও আগে পরিসংখ্যান দিতেন আমরা 4% ভোট বা 3% ভোট নাই বা তো এরকম এরকম পরিসংখ্যান আপনারা মিডিয়াতে দিয়েছেন। তো সেখান থেকে তো এখন 1 লাখ, এখন 30% আসছেন, এখনো তো ভোটে এখনো আরো অনেক কিছু বাকি আছে। 4-3% কথা বলছেন, সেটা কি একেবারে অমূলক? বিগত গ্রহণযোগ্য ভোটগুলোতেই তো আপনারা এই ভোট পেয়েছেন। হ্যাঁ, না আমি বললাম তো 4%, 5%, জাতীয় নির্বাচনে তো 18টা আসনের ভোটকে যদি আপনি 300 আসনের রূপান্তর করেন তাহলে তো হবে না। আপনি বাকি একটা জামাতের ভোটে আপনি পরিসংখ্যান করবেন 91 এবং 96 দিয়ে। প্রথম যখন 91 তে তখন আপনারা 12% ভোট পেয়েছেন, ভোটের নির্বাচন করে নাই, সেইবার 12% ভোট পেয়েছিলেন। হ্যাঁ, সেটা কোন সালে? 91 তে প্রথম, যখন আপনারা একক নির্বাচন করেছেন। 91 পরে কত বছর গিয়েছে এবং সেখানকার এখনকার পরিস্থিতি বুঝতে পারতেছেন, যখন মানুষ ভোট দেওয়ার পেয়েছে। তো আমাদের বিষয়, আমার মনে হয় যে আমরা যেটা বলতেছি যে এটার জন্য না, আমরা চাই যে আমরা পিআর কেন চাই? পিআর চাচ্ছি আমরা এই জন্য যে পিআর পদ্ধতি যদি চালু হয়
তাহলে প্রত্যেকটা ভোটারের ভোটের মূল্যায়ন হবে। এখন আপনি একটা ওই যে আপনি যে পরিসংখ্যান দিলেন, দেখা যাচ্ছে যে 31%, 40%, 37% ভোট পেয়েও সরকার গঠিত হয়। তার মানে হচ্ছে যে আরও তার এগেনিস্টে আরও যে 57% লোক যে তার মতামত বা হচ্ছে যে মতামতের কোনো গুরুত্ব থাকে না, বা হচ্ছে 67% মানুষের কোনো ভোটের কোনো গুরুত্বই থাকলো না, তারা তো তার এগেনিস্টেই ভোট দিয়েছে, তাহলে তাদের ভোটের তো মূল্যায়ন হলো না। অধিকাংশ মানুষের ভোট নিয়ে কিন্তু সরকার গঠিত হচ্ছে না। তাহলে হচ্ছে যে এখন যখন হচ্ছে যে আপনি 37% ভোট অধিকাংশ নিয়ে, মানুষেরটা হচ্ছে, সবারটা নিয়ে হচ্ছে না অধিকাংশ না, মানে 51 হলে তো আপনি বলতে পারতেন যে অধিকাংশ। এখন তো 51 হচ্ছে না আমাদের দেশে, তো সেটা 37, 38, 41, আপনি 45 যে পরিসংখ্যানগুলো দিলেন, তাহলে তো অধিকাংশ মানুষের সমর্থনও হচ্ছে না। তাহলে তাতে সরকার গঠিত হচ্ছে, এবং শুধু সরকার গঠিত হচ্ছে না, এবং 2 শতাধিক আসন পেয়ে সংবিধান যার মতো করে নিজের পকেট সংবিধান বানিয়ে নিচ্ছে। আপনার যেই তত্ত্বাবধায়কের জন্য সবাই মিলে আন্দোলন করলো, এত রক্ত দিল, সেই তত্ত্বাবধায়ক ক্ষমতায় এসে বাতিল করে দিচ্ছেন, বাতিল করে দিয়ে নিজের মতো করে সাজায় নিচ্ছেন, কারণ তার হচ্ছে যে সংখ্যাগরিষ্ঠতা আছে। তাহলে এই সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে দিয়ে তো ফ্যাসিজম কায়েম হচ্ছে। এবং আজকে বাংলাদেশের যে বাংলাদেশের রাজনীতির যে অবস্থা, আপনার হচ্ছে যে ওই যে 10টা হুন্ডা, 100টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা, এবং যে মাসজ শক্তি বা কালো টাকার যে ব্যবহার, অপব্যবহার হচ্ছে, সেই জায়গাগুলো থেকে আপনাকে যদি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হয়, প্রত্যেকটা মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে হয়, এবং এটাকে মূল্যায়ন করতে হয়। ফ্যাসিজম যাতে অন্যভাবে কোনোভাবে কায়েম হতে না পারে, সেটাকে ইয়ার জন্য ঢোকার জন্য পিয়ার সিস্টেমের কথা চালু করা হয়েছে। আবার আপা যেটা বললেন যে হচ্ছে যে জামাত হঠাৎ করে নিয়ে আসছে, এটা তো ঠিক না। যেখানে পিয়ার সিস্টেম আপনার কমিশনে, সংস্কার কমিশনের প্রস্তাবনার মধ্যে উচ্চকক্ষে পিয়ারের প্রস্তাব দেয়, হ্যাঁ উচ্চকক্ষে পিয়ার প্রস্তাব আছে, সেখানে উচ্চকক্ষে পিয়ার প্রস্তাব আছে, সবাই অধিকাংশ রাজনৈতিক দলগুলো, 27টা রাজনৈতিক দল সবাই একমত, কিন্তু সেখানে শুধুমাত্র বিএনপির বিরোধিতার কারণে সেটা কার্যকর হচ্ছে না। তাহলে সেই জায়গাতে এটা এখন বলা যাবে না হঠাৎ করে জামাত নিয়ে আসছে, এটা জামাতের না, এটা কোনো প্রস্তাব। কমিশনের প্রস্তাব তো উচ্চ কক্ষে, নিম্ন কক্ষে তো আমরা তো বলছি যে উচ্চ কক্ষে, আমরা দুই কক্ষে চাই, কিন্তু আমরা 2 কক্ষে চাই, কিন্তু কারণ বিএনপি কোনো কক্ষে চাচ্ছে না। এখন সংস্কার না উচ্চ কক্ষে চাচ্ছে না, বলছে যে নিম্ন কক্ষের ভোট, ওটা তো পিয়ারের মতো, নিম্ন কক্ষের ভোটে আমি একটু একেএম ফাহিম মাসুর একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেটি আপাও প্রশ্ন একটু তুলেছিলেন, আমি একটু জানতে চাই। এর আগেও বিভিন্ন সময় রাজনৈতিক দলের পক্ষ থেকেও জানানো হয় যে আসলে 12 কোটি ভোটারের মধ্যে এই 10,400 এবার ছিল বোধহয় 413 জন মানুষের মত, সেটি আসলে কতটা সারা দেশে চিত্র ফুটে ওঠে। তার মধ্যে এখন যারা আওয়ামী লীগের সমর্থক রয়েছেন, কর্মী সমর্থক, তারা তো অনেকে লুকিয়েও আছেন, ফলে ওই অংশের মানুষেরও যে মতামত থাকতে পারে সেটিও কতটা প্রতিফলিত হয়, একটু আপনার কাছে জানতে চাই আসলে গ্রহণযোগ্য। জি, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের যে অর্গানাইজেশন ভয়েস ফর রিফর্ম, তারাও এই জরিপের একটা পার্ট ছিল, আমাদের ডিজাইন এবং ডিসেমিনেশন যেটা হচ্ছে সেটার পার্ট। তো আপা যেই কথাটা বলেছে, অফকোর্স এটা ভ্যালিড কথা, যে আসলে জরিপটা কতটুক সায়েন্টিফিক হয়েছে বা কিভাবে হয়েছে, স্বচ্ছতা কী আছে, এখানে খুব পরিষ্কারভাবে বলা প্রয়োজন যে এই যে 10,400 স্যাম্পল নেওয়া হয়েছে, এটা কিন্তু শুধুমাত্র এমন না যে একটা জায়গায় থেকে, কারণ বাজার থেকে 10,000 লোক নেওয়া হয়েছে বা কোনোখান থেকে, সারা বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্ট থেকে এটা দৈব চয়ন ভিত্তিতে নেওয়া হয়েছে। হ্যাঁ, 500 ওয়ার্ড থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। তো এবং এটা বাংলাদেশের যে পপুলেশনের যে মানে ডেমোগ্রাফিক থিং, ধরেন এখানে পুরুষ নারী বিভিন্ন বয়সের, বিভিন্ন পেশার, হ্যাঁ, তারপরে সবগুলোকে মানে কনসিডারেশনে নিয়েই কিন্তু দৈব চয়নের ভিত্তিতে নেওয়া হয়েছে। অতএব, এবং যেই অর্গানাইজেশনটা করেছে ইনোভেশন, তারা কিন্তু গত 17 বছর ধরে বিভিন্ন লোকাল এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন জন্য করছে, শুধু দেশে না, দেশের বাইরেও বেশ কিছু কান্ট্রিতে সিমিলার এই মাঠ পর্যায়ের জরিপ, মানে ইলেকশন জরিপ না, বাট অন্যান্য ধরেন বিভিন্ন ডেভেলপমেন্ট এজেন্সি বা অন্যদের জন্য হয়ে কিন্তু তারা রেগুলার এই কাজটা করছে, এবং খুব সায়েন্টিফিক্যালি ওয়েতেই এইটা জিনিসটা করা হয়েছে। এবং আপনারা যেটা বলেছেন যে অলরেডি মার্চ মাসে, আজ থেকে 6 মাস আগেও কিন্তু সিমিলার টাইপের জরিপ হয়েছিল, এবং এবারেও এই জরিপটা হলো। তো এবং এখানে গতবারের তুলনায় কিছু পার্থক্য আছে, আবার কিছু জায়গায় বেশ মিলও আমরা দেখেছি। যেমন একটা হচ্ছে যে বিএনপির যে গতবার অ্যারাউন্ড 40-41% মতো ছিল, এবারও কিন্তু তাই আছে, একটু কমেছে।
আপনার জামাতের ক্ষেত্রেও হয়তো 1%-এর মতো কমেছে, বাট এবারে কিন্তু দেখা গেছে যে আওয়ামী লীগের ভোটটা গতবার 14% যেখানে ছিল সেক্ষেত্রে আমি সেটি নিয়ে আলোচনা আসছি। তার আগে একটু জরিপের এই প্রসঙ্গে দেখি, কয়েকদিন আগে সানেমের থেকে একটি জরিপ করা হয়েছে, তারপরে এর আগেও আরো কয়েকটি প্রতিষ্ঠান জরিপ করেছিল, বিআইজিডি নামক একটা অর্গানাইজেশন। জি, বিআইজিডি। তো এক একজনের জরিপের ক্ষেত্রে আসলে এক এক রকমের ফলাফল দেখা যায়, এবং সেটির ক্ষেত্রে আসলে কারণ কি হতে পারে, বা এটি কি মানুষের মধ্যে এক ধরনের বিভ্রান্তি তৈরি করবে? না, আমি কিন্তু মনে করি যে আসলে ভেরি ইন্টারেস্টিংলি আপনি যেটা বললেন যে এই জরিপগুলোর কথা, তাদের মধ্যে কিন্তু একটা ভেরি সিমিলারিটি আছে। হ্যাঁ, দেখেন একটা সিমিলারিটি হচ্ছে যে সবাই কিন্তু দেখবেন যে কেউ হয়তো বিএনপির মানে ভোট, যেমন যেটা সারনেম ওই যেটা বিআইজিডিতে ছিল সেখানে কিন্তু টোটাল ভোট যারা এই ধরেন যত পপুলেশন বা যত স্যাম্পল তার মধ্যে কতজন বিএনপিকে বা জামাতকে ভোট দিয়েছে সেটা বলা হয়েছে। কিন্তু এই ক্ষেত্রেও কিন্তু সেটা আছে, এই ক্ষেত্রেও এই ইনোভেশনের সার্ভে ক্ষেত্রেও কিন্তু সেটা আছে। কিন্তু রিপোর্টটা যেটা পাবলিশ করা হয়েছে সেখানে বলা হয়েছে যারা বলেছে যে আমি এই দলকে ভোট দিব তাদের মধ্যে থেকে কত, অতএব প্রেজেন্টেশনের ডিফারেন্সের জন্য হয়তো ব্যাপারটা এসেছে। কিন্তু আপনি যদি দেখেন টোটাল যদি সবগুলো হিসাব করে দেখেন একই ধরনের ট্রেন্ড, কিন্তু এটা সানেম হোক বিআইজিডি হোক, জনপ্রিয়তা দলের হিসাব করতে গেলে একটা ট্রেন্ড। হ্যাঁ, এবং কথার কথা বিএনপির সাথে জামাতের ডিফারেন্সটা কতটুক সেটাও কিন্তু ইন্টারেস্টিংলি সবগুলোর মধ্যেই এক ধরনের একটা সিমিলারিটি আছে। তো অতএব আমার কাছে কিন্তু এটা একেবারেই মনে হচ্ছে না যে এ এক ধরনের কথা বলছে ও আরেক ধরনের কথা বলছে। আর এবারের জরিপের আমি যদি একটু জাস্ট ডাটা পার্সপেক্টিভে বলি, এবং আপনারা একটু আগে ডাকসু বা এই যে জাকসু ইলেকশনের কথা বললেন, দেখেন ভেরি ইন্টারেস্টিং। এবারে জরিপটা কিন্তু শুধুমাত্র হয়তো মিডিয়াতে আসছে যে টোটাল কত মানে বিএনপি কত পাচ্ছে বা জামাত কত পাচ্ছে বা এনসিপি কত পাচ্ছে, এই জরিপের মধ্যে কিন্তু একেবারে এজ ওয়াইজ একটা ডিস্ট্রিবিউশনও ছিল। হ্যাঁ, ইভেন এডুকেশন ওয়াইজ ডিস্ট্রিবিউশন ছিল। এখন আপনি যদি দেখেন জরিপের একটা জেনজি, এখন জেনজির ক্ষেত্রে দেখা যাচ্ছে বিএনপি আর জামাত যেরকম টোটাল যদি পপুলেশনের পার্সপেক্টিভে সারা দেশে যেভাবে একটা 10%-এর মতো গ্যাপ আছে, ধরেন 40 বা 30-এর মতো, বাট জেনজির মধ্যে কিন্তু গ্যাপটা খুব কম, 2%-এর মতো। অ্যান্ড অলসো ইন্টারেস্টিং, যখন আপনি এডুকেশন দিয়ে এই জরিপের ফলাফলটা যদি অ্যানালাইসিস করেন দেখবেন যে যারা একটু উচ্চশিক্ষিত বলতে হয়তো অনার্স পাস বা গ্র্যাজুয়েট বা মাস্টার্স পাস, ওই ক্ষেত্রে কিন্তু ইন্টারেস্টিংলি জামাত বিএনপি থেকে এগিয়ে আছে। যেমন জামাত সেক্ষেত্রে আপনার 38, বিএনপি হচ্ছে আপনার 23, অনেক এগিয়ে আছে। তো এটা আমি এই জন্য বলছি, ডাকসু ইলেকশনটা যদি দেখেন, ডাকসু ইলেকশন আসলে তো এমনি জেনজির ব্যাপার থাকে, একটু এডুকেটেড ক্লাস থাকে, সেক্ষেত্রে যে ইলেকশনের রেজাল্টটা সেটা কিন্তু আবার এই জরিপগুলো আমি কিন্তু শুধু এই জরিপের কথা বলছি না, বিআইজিডির জরিপেও কিন্তু দেখা গেছিল ইয়াং এবং একটু এডুকেটেডের মধ্যে জামাতের প্রভাব বিএনপি থেকে বেশি। আবার একটু গ্রামে গঞ্জে সারা বাংলাদেশে একটু কম শিক্ষিতদের মধ্যে কিন্তু, এবং একটু বয়স্কদের বা মধ্যবয়স্কদের মধ্যে কিন্তু বিএনপি অনেক এগিয়ে আছে, প্রায় 15% বেশি এগিয়ে আছে। আবার ইয়াংদের মধ্যে ওই ডিফারেন্সটা খুবই কম। অতএব এই জরিপগুলোর যে ট্রেন্ড, শুধু এটা না আগেরগুলোরও, সেটা কিন্তু ডাকসু ইলেকশনটাকে ভেরি মাচ রিফ্লেক্ট করে। বুঝতে পারছি। জরিপ নিয়ে আমাদের আরও প্রশ্ন রয়েছে, তবে তার আগে আমি একটু বিরতি নিয়ে আসতে চাই। দর্শক, ছোট্ট একটু বিরতির পর আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায়। ফিরছি একটু জনাব মাহফুজুল হক, একটু আপনার কাছেই জানতে চাই এই জরিপের তথ্য, যেটি বলছিলাম যে জরিপ নিয়ে আরও জানতে চাইব। জরিপে আরেকটি তথ্য এসছে, জেনজিরা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জরিপের সর্বোচ্চ রেটিং দিয়েছে। অন্যদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বাধিক 0 স্কোর পেয়েছেন। এই রেজাল্টটিকে আপনারা কিভাবে দেখেন? জি, ধন্যবাদ আপনাকে। আসলে এটা তো মানে একটা স্টাডির কারণে এবং জনগণের বা যাদের জেনজি আমরা যাদেরকে বলি বা জেনজি যেটা বলি, তাদের মতামতের প্রতিফলন। এখন যেহেতু শেখ মুজিবুর রহমান যেহেতু বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে তার অবদান আছে, বড় অবদান আছে, স্থপতি বলি আমরা, তাহলে সেই জায়গাতে তার অবদানকে তো এই জেনারেশনও স্বীকার করে এবং কেউ অস্বীকার করছে না। এবং হচ্ছে যে আপনার গত 17 বছর যাবৎ তাদেরকে এই বিভিন্ন মানে ইতিহাস পড়ানোর ক্ষেত্রে করার ক্ষেত্রে আলোচনা পর্যালোচনা সব দিক থেকে তো এটাকে
হাইলি কি করা হয়েছে, মানে এটাকে খাওয়ানোর চেষ্টা করা হয়েছে, খাওয়ানো হয়েছে। তো এই জেনারেশন এগুলো পড়ে পড়েই কিন্তু বড় হয়েছে, একদম স্কুল সিলেবাস থেকে শুরু করে এই শেখ মুজিবুর রহমানের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, এগুলো পড়ে বড় হয়েছে। তো সব স্বাভাবিক কারণেই তাদের একটা প্রভাব তো আছে, এটার একটা কিন্তু যদি সেটাই হয় তাহলে এই জেনারেশনের কাছে তো জামায়াত 71 বিরোধী ছিল, সেটিও পড়ানো হয়েছে, তাহলে তারপর আপনাদেরকে কেন ভোট দিতে চাইছেন? আমি বলে শেষ করি, সেটা হচ্ছে যে কিন্তু আপনি যখন শেখ হাসিনার যে কথাটা বলছেন, শেখ হাসিনার অপকর্ম, শেখ হাসিনার খুন, শেখ হাসিনার যে গুম, আয়নাগর, এই জায়গাগুলো তো যারা তারা স্বচক্ষে দেখেছে এবং তারা এটার কি শিকার। মানে তারা, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ছাত্র শিক্ষার্থী তারা হচ্ছে নির্যাতিত হয়েছে, বুলেটের আহত হয়েছে, তারা চোখ হারিয়েছে, তাহলে তারা তো এটার প্রত্যক্ষ শিকার। কিন্তু শেখ মুজিবুর রহমানের যে সময়টা বা হচ্ছে পরবর্তী তার স্বাধীনতার পরবর্তী যে 71 থেকে শুরু করে পরবর্তী 75 পর্যন্ত যে সময়টা, যে আপনার জাসদের যে 30,000 বা 32,000 নেতাকর্মীকে হত্যা করেছে, বা হচ্ছে যে আপনার বাকশাল কায়েম করা হয়েছে, বা লুটতরাজ করা হয়েছে, বাংলাদেশকে তলাবিহীন জুড়িতে পরিণত করা হয়েছে, সেগুলো তো আর এই জেনজিরা দেখে নাই বা সেই আলোচনা তারা ওইভাবে শুনে নাই, যার কারণে শেখ মুজিবুর রহমানের প্রতি তাদের সেই জেনজিরা যে একদম কিছু না জানে নাই তা তো নয়, না, কম জেনজিদেরকে তো জামাত সম্পর্কেও পড়ানো হয়েছে, যে জেনজিরা জামাত ইসলামী 71-এ কি ছিল সেটিও তো পড়ানো হয়েছে। যদি পড়ানোর কারণেই জেনজিদের এই মতামত হয় তাহলে তো আপনাদেরকে ভোট দেওয়ার কথা না, যে জেনজিরা আপনাদেরকে অনেক ভোট দিচ্ছে। দুইটা বিষয় এখানে, একটা বিষয় হচ্ছে যে আপনি পড়ানো হয়েছে, এরপর আপনি বাস্তবে দেখছেন, পড়ছেন একটা জিনিস, গল্প পড়ছেন, ক্লাসে পড়ছেন, কিন্তু বাস্তবে এসে দেখলেন যে না, ভিন্ন। আপনার রুমমেটটা আপনার চরিত্রের সাথে আপনি যা পড়ছেন বা যা আপনাকে মিডিয়াতে আপনি প্রেজেন্ট করছেন ছাত্র শিবিরকে, সেটা মিলে না, দুই রকম। তখন তাদের তো বাস্তবটাই তারা গ্রহণ করেছে। ডাকসু নির্বাচন সেটা প্রমাণ করে। এত অপপ্রচারের পরও ছাত্র শিবিরকে তারা কেন বেছে নিয়েছে? তারা দেখছে যে ছাত্র শিবিরকে যেভাবে মিডিয়ায় প্রেজেন্ট করেছে বা আওয়ামী লীগ যেভাবে প্রেজেন্ট করেছে গত 17 বছর, সেটার সাথে তার বাস্তবে ইয়ার সাথে বিগত এক বছর যখন ছাত্র শিবির ওপেন কাজ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তখন আগের ইতিহাস আর বাস্তব ইতিহাসের সাথে মিলে না। আবার যারা এই ছাত্র শিবির যারা এখন যাদেরকে নেতৃবৃন্দ, তাদেরকে যারা রুমমেট হিসেবে পেয়েছে, ক্লাসমেট হিসেবে পেয়েছে, তাদের চরিত্রের সাথে আর মিডিয়া যেভাবে প্রেজেন্ট করেছে দুইটার সাথে মিলে না। তাহলে এটা হলো বাস্তবতা। আর শেখ মুজিবুর রহমানকে তো এখন আর দেখার সুযোগ হয় নাই, সেটা তো আগের একটা সময় ছিল, সেটা পড়ার উপরে নির্ভর। দেখেছে শেখ হাসিনাকে মানবতাবাদী বা মানব দরদী জননী যা উপাধি দেওয়া হয়েছে, কিন্তু যখন তার চরিত্র দেখেছে তখন তাদেরকে সেখানে 0 রেটিং করেছে। তো আমি এটাকে খুব আশ্চর্য না, বা আমি মনে করি এটা স্বাভাবিক হওয়ার কথা ছিল। জি, ফাহিম মশরুর, একটু আপনার কাছ থেকে জানতে চাই, এখানের আওয়ামী লীগের প্রসঙ্গে আপনি তুলছিলেন যে আওয়ামী লীগের ভোটের হার। আমরা যদি আপনাদের আগের জরিপের তথ্যটি দেখি, আগের জরিপেও দেখা গেছে তার আগের চেয়ে আওয়ামী লীগের ভোট বেড়েছে, অর্থাৎ তখনকার সময় ছিল 8.6% থেকে বেড়ে 13.96% হয়েছে, এবার 18 এসে পৌঁছেছে। তার মানে এক বছরের হিসাবে আওয়ামী লীগের ভোট বেড়েছে প্রায় 10%। না দেখেন, আসলে এটা এমন না যে আমি যদি মার্চের সাথে কম্পেয়ার করি, মার্চে 14% যেটা ছিল এটা এখন 18%-এর মতো। মার্চের থেকে কিন্তু এইবার মানে যদি দেখেন যে লোকজন তাদের প্রেফারেন্স রিভিল করার, মানে প্রকাশ করার রেট কিন্তু অনেক বেশি। যারা বলেছে যে আমরা ডিসিশন নিয়ে ফেলেছি, তারা কিন্তু মানে একটা বড় অংশ কিন্তু এবার তারা বলেছে, এক্সপ্রেস করেছে। মার্চে কিন্তু এত লোক এক্সপ্রেস করেনি। তো বাট এখন ধরেন কথার কথা, মার্চে আমরা সবাই জানি যে সিচুয়েশন ছিল, অনেক হয়তো আওয়ামী লীগের মানে হয়তো কট্টর সাপোর্টারও তারাও হয়তো বলার ব্যাপারে মানে কমফোর্টেবল ছিল না, কিন্তু বিএনপি বা জামাতের সাপোর্টের ব্যাপারে তারা কিন্তু তখন কমফোর্টেবল ছিল। তো এবার কিন্তু আমরা দেখলাম যে বিএনপি আর জামাতের আগে যতটুক বলছিল এবার মোটামুটি অতটুকুই বলেছে, কিন্তু আগে হয়তো একটা বড় অংশ বলবো না, একটা অংশ আওয়ামী লীগের সাপোর্টের ব্যাপারে হয়তো নীরব ছিল, তারা এক্সপ্রেস করে নাই, আমাদের যারা সার্ভেয়ারদের কাছে বলেনি। এইবার তারা হয়তো ডিফারেন্ট সিনারিওতে বলেছে। অতএব এর অর্থ এই না যে এমন কোনো ঘটনা ঘটেছে যেটার জন্য আওয়ামী লীগের সাপোর্ট বা বিএনপি থেকে সাপোর্ট আওয়ামী লীগে মুভ করেছে বা জামাত থেকে সাপোর্ট আওয়ামী লীগে মুভ করেছে, সেটা আমি এখান থেকে দেখছি না। কেননা এটা ক্লিয়ার ইন্ডিকেশন হচ্ছে যে আগে ওনারা হয়তো বলেনি, এইবার তারা বলছে। আমি আরেকটা বিষয় একটু জানতে চাই, যেটি তার কাছে জানতে চেয়েছিলাম, যেই জেনজিদের ভোটে জামাতের ভোটের রেশিও অনেকটা বেশি বলা যায়, সেই জেনজিরা এবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পছন্দ করছেন। ব্যাপারটা এটা আসলে আমার মনে হয় এই প্রশ্নটার পুরোপুরি নাম্বারগুলো দিলে ক্লিয়ার হতো।
ওখানে আসলে বলা হয়েছিল যে প্রশ্নের ক্ষেত্রে যে কোন কোন নেতাদের ওনারা সাবেক চিনতে পারেন। প্রধানমন্ত্রী এবং হ্যাঁ, রাষ্ট্রপতি মানে এখানে কিন্তু আপনি হিসেবে। যদি দেখেন মানে 100 জনের মধ্যে 20-22% শেখ মুজিবুর রহমানের কথা বলেছিল, আর 15%-এর মতো, 15-16% সেখানে তো জামাতের কোনো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নাই, আপনি যে বিবেচনা করবেন যে এই কারণে না, আমি সেটার ওনাকে কথা না বলছি করে না। সবচেয়ে মানে লিস্টের মধ্যে সবচেয়ে কম শেখ হাসিনা পেয়েছিল। একটা হচ্ছে যে যারাই শেখ মুজিবুর রহমানকে হয়তো শ্রদ্ধা করে, তারা যে শেখ হাসিনাকে শ্রদ্ধা করছে বা পছন্দ করছে তা কিন্তু না। মানে যত লোক শেখ মুজিবুর রহমানকে পজিটিভ বা মনে করছে, তার অলমোস্ট 1/3 শেখ হাসিনাকেও মনে করছে, বাকিরা কিন্তু। আমি জানতে চাইছিলাম যে যেই ব্যক্তি, যেই জেনজি শেখ মুজিবুর রহমানকে জনপ্রিয় নেতা হিসেবে মনে করছে, সেই জেনজিটি বা সেই ব্যক্তি কি জামাতকে আবার ভোটের ব্যাপারে আগ্রহী কিনা? না, হতেই পারে, আমার মনে হয় হতেই পারে। ইভেন একজন বিএনপি সাপোর্টারও তো শেখ মুজিবুর রহমানকে যথেষ্ট শ্রদ্ধা দিতে পারে, কিন্তু সেও তো বিএনপিকেও ভোট দিতে পারে, তাই না? আমার মনে হয় মানে কোন ব্যক্তিকে সে মানে রেসপেক্ট করছে বা মনে করছে, তার সাথে যে ভোটের ব্যাপারটা যে সরাসরি সম্পর্কিত তা কিন্তু না। ইভেন জামাতেরও একজন সাপোর্টার তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা করতেই পারে, এটা তো অস্বাভাবিক কিছু না। তো আমার মনে হয় এই দুইটাকে আসলে এইভাবে দেখে বিষয়টা। হ্যাঁ, মানে জেনজিরা কিন্তু আসলে মানে আমাদের হয়তো একটু বয়স্ক মানুষজন কোনো একটা দলকে পছন্দ করলে তার সবকিছুকেই খারাপ বা ভালো মনে করে, কিন্তু আমার মতে জেনজিরা আসলে খুব স্ট্রেট ফরওয়ার্ড, তারা মানে দলগত চিন্তাটা তাদের মাথায় আসলে কম থাকে। জি, একটু মনিয়াপা, একটু আপনার কাছে জানতে চাই, যেটি বলছিলাম যে আওয়ামী লীগের ভোটের হার বেড়েছে। সাধারণত যেটি দেখা যায় কোনো একটি নির্বাচনে বিজয়ী যারা হয় 5 বছর লেগে যায় তাদের জনপ্রিয়তা পড়তে পড়তে, আবার যারা হেরে যায় তারা ওই 5 বছর পরের ভোটে দেখা যায় যে তারা পরের বার আবার জিতে যাচ্ছে। এবার মাত্র 1 বছরের ব্যবধানে আওয়ামী লীগের যে জনপ্রিয়তা বাড়ছে, যদি তার কথা ধরি যে আগে এক্সপ্রেস করতো না এখন করতো, সেটিরও কিছুটা হতে পারে, জানি না, কিন্তু সেটি কি আসলে কেন? এটি কি আপনাদের এক ধরনের ব্যর্থতা যে 1 বছরের মধ্যে আওয়ামী লীগকে আবার জনপ্রিয় করে তুলছে? দেখেন, এইখানে আমাদের যতটা ব্যর্থতা না, তার চেয়ে বেশি হলো এনভায়রনমেন্ট। যারা জেনজির কথা এতক্ষণ বললেন, তারা যে আশা নিয়ে, যে স্বপ্ন নিয়ে দেশটাকে শেখ হাসিনা মুক্ত করলো বা একটা সরকারকে পতনে নিয়ে গেল, পালিয়ে যেতে বাধ্য করলো, তারপরে 1 বছর চলে গেল, কোনো বিষয়ে কোনো জায়গায় কিন্তু কোনো ডেভেলপমেন্ট নাই। বরং যেভাবে মব শুরু হয়েছে, এটা কিন্তু তাদেরকে ওই যে কথাটা ভাই বললেন যে এরা এক এক রকম, এরা কোনো ওইভাবে না যে একদম আমি সমর্থন করছি দিকে সব কিছুতে সমর্থন করব তা না। তাদের বিচারটা এই যুগে, এই এনভায়রনমেন্টে তাদের বিচারটা চলছে। এরা, আপনি দেখবেন আমাদের ঘরের বাচ্চাগুলো কেমন মুখের উপরে দিয়ে টাস টাস করে একটা কথা বলে ফেলতে পারছে, যেটা আমরা কখনো আমাদের বাবা মার সঙ্গে ওইটা অ্যাপ্লাই করতেই পারি নাই। ওরা কিন্তু এইসব কেয়ার করে না। আমরা যতই ওদের একটা সময় ফার্মের মুরগি ভাবতাম, ওরা কিন্তু আসলে তা না। ওরা ঘরের মধ্যে বসে থাকে, কিন্তু কথা কাজের সঙ্গে যদি মিল না থাকে তখন ওইখান থেকে ওরা একদম অ্যাবাউট টার্ন চেক করে। এটা হতে পারে যে এত মেশিনারিজ ঘাটে তারা, এত বিশ্ব সম্পর্কে তাদের না চাইতেও অনেক কিছু জানা হয়ে যায়। এই কারণে হতে পারে। আপনি দেখেন যে এইখানে অর্থনীতি বলেন আরও খারাপের দিকে, রাজনীতি বলেন আরও খারাপের দিকে, সমাজনীতি বলেন আরও খারাপের দিকে, মব নীতি দেখেন জঘন্য পর্যায়ে, যে যাকে যখন খুশি মেরে ফেলছে। এই জেনজিরা গিয়ে কিন্তু মারছে না, তাদের 2-1টা প্রতিনিধি। এই যে এখানে যে আমরা একটা রেশিও দেখলাম যে জামাত, বিএনপি, এনসিপির 4% যে এটা কিন্তু আমরা যে আন্দোলনটা দেখেছিলাম, তাদের যে জোয়ারটা দেখেছিলাম, ওই হিসাবে কিন্তু এটা কিছুই না। এটা না হওয়ার কারণটা কি? কারণ যারা ওদেরকে এই নামটাকে যারা নেতৃত্ব দিচ্ছে, তাদের চলাফেরা কাজকর্ম জেনজির কিছুই ভালো লাগছে না বলেই কিন্তু তারা ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। তারা কিন্তু চুপচাপ সরে গেছে অনেকেই। তো এই যে সরে গিয়ে তাদের তো একটা ম্যান্ডেট আছে, তাদের ম্যান্ডেটটা কোথায় দিবে? তখন তারা চিন্তা করছে যে এই দেশ ভালো হবে না কখনোই, তার চেয়ে বরং আগে যেটা ছিল এটাই ভালো। তখন তো তাও অন্তত পক্ষে এত মব হতো না, সরকার মব করতো যাকে খুশি, অন্যরা কিন্তু তখন সবাই ভয় তত্রস্ত থাকতো। আপনি দেখেন জামাত মব করছে, করে নাই, বিএনপি মব করছে, করে নাই। আপনি বলেন অন্য দলগুলো যারা জাতীয় পার্টি বলি বা অন্য যাদের বামরা তো এমনিও কম ওই দিক দিয়ে, কেউই করে নাই। তাহলে এখন যেটা হচ্ছে সেটা তো আরও হাতের নাগালের বাইরে। তো সেইখানে তো তাদের ওই জায়গাটায় এটা একটা দিক যে জনপ্রিয়তা, যে বেটার দেন, এটা কিন্তু রাগ করে বেটার দেন,
এটা কিন্তু খুশিতে না, এটা একটা দিক। আরেকটা যেটা উনি বললেন ওইটার সাথে আমি ওই কথার সাথেও একমত যে আওয়ামী লীগ তো প্রথম দিকে কোনো কথা বলতে পারে না, তারা দৌড়ের উপর ছিল এবং তারা মনে করেছিল প্রত্যেকটা আওয়ামী লীগের এক একটা করে ব্যাংকের ভল্টের মালিক, একটা করে ভল্টের মালিক, পুরা ব্যাংকের মালিক না হলেও। সো তারা কিন্তু ভয়ে ছিল যে আমার টাকা পয়সা চলে যাবে, আমার জেলে যেতে হবে, আমার দেশ ছাড়তে হবে, দেশটা কিভাবে ছাড়বো, এগুলা সব কিছু মিলে আমি বেঁচে থাকবো কিনা। এরা কিন্তু এক বছরে প্রায় অনেকটা মানে শক্তিটা অর্জন করেছে ভিতরে ভিতরে, যে না কিছু তো হলো না, কিছু তো হলো না, আর কি হবে, কিছু যেহেতু এক বছর হয় নাই তার মানে হবে না। এবং এর মধ্যে এরা সারা বাংলাদেশে একটা জোট হয়ে ঢাকা বা ঢাকার আশেপাশে কিন্তু এরা বিস্তার লাভ করেছে, যেটা প্রত্যেক দিন আমরা কিন্তু বড় বড় মিছিল দেখি। আগে কিন্তু এটা দেখতাম না, ঝটিকা মিছিলগুলো ছোট ছোট হতো, কিংবা বিএনপি সময় বিএনপি মিছিল করতো, কখনো দেখতাম যে ব্যানার সোজা করার আগেই মিছিল শেষ, দৌড় দিত। এরা কিন্তু যখন এরা ক্লিয়ার হয়েছে, বিএনপি জানতো আওয়ামী লীগ তাকে ক্ষমা করবে না, মানে তাকে ছাড়বে না, তাকে মেরে ফেলবে বা তার পা হাত উড়িয়ে দিবে। কিন্তু এরা যখন বুঝতে পারছে বড় জোর আমাকে জেলখানায় নিয়ে 2 সপ্তাহ 5 সপ্তাহ 6 সপ্তাহ রাখবে, তারপর আমাকে ছেড়ে দিবে, বা ছেড়ে না দিলেও আমি জেলখানায় নিরাপদ থাকবো, আমার তো অর্থেরও সমস্যা নাই, জেলে আমি থাকতে পারবো, তখন কিন্তু এরা এই রিস্কটা নিচ্ছে। যদি এদের অবস্থা যদি বিএনপির মতো হতো, যে বিএনপিকে যেভাবে মারতো, যেভাবে গুম ঘরে নিত, যেভাবে আয়না ঘরে নিত, তেমন যদি হতো, তাহলে কিন্তু এরাও এরকম ঝটিকা মিছিল এইভাবে বের করতে পারতো না এক বছরের মাথায়, এবং এই জরিপটায় তারা কিন্তু তাদের সায় দিতে পারতো না। আমার কাছে এটাই মনে হচ্ছে ক্লিয়ার কাট, যে এই সায়টা দিচ্ছে তারা কিন্তু তাদের নিশ্চয়তার জায়গা থেকে, যে না তেমন তো কিছু আমি হচ্ছে আরেকটা না। বিষয় ছোট করে একটু আপনার থেকে জেনে আমি একটু বিরতি দিয়ে যেতে চাই। 45.79% উত্তরদাতা আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে, 45.58% আবার মনে করে বিপক্ষে, মানে প্রায় কাছাকাছি মানুষ, অর্ধেক মানুষই পক্ষে বিপক্ষে মত দিয়েছে। এখন যদি এই সরকার মব ঠিক করতে না পারে, তাদের ঠিক করতে না পারে, এটা কিন্তু রেশিও তাদের অর্ধেকের জায়গায় আরো বাড়তে থাকবে, কমবে না। যদি বিচারটা ঠিকঠাক মতো হয়, এই যে নিষিদ্ধ করা, মনে করছে যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত। কোনো কিছুই নিষিদ্ধ করে, কোনো কিছু, জামাতকে নিষিদ্ধ করে কি জামাত ব্যান করতে পারছিল? আওয়ামী লীগ সরকার পারে নাই, বরং জামাত অন্যান্য পন্থা অবলম্বন করছে। আমরা মুখ দিয়ে যত কিছুই বলি, আমি লাইনটা শেষ করি, আমরা যত কিছুই বলি তারা গুপ্ত রাজনীতি করছে, এই করছে ওই করছে, এটা কিন্তু বাধ্য করছে। ওরা যদি আপনার মনে করেন যে স্বাভাবিকভাবে রাজনীতি করতে পারতো, তাহলে কিন্তু এটা হতো না। তো এই যে বাধ্য করা, আওয়ামী লীগেরও সেম ঘটনা ঘটতেছে। আমি শুধু এক লাইনে এটি একটু আপনার কাছ থেকে জানতে চাই, যে প্রায় অর্ধেক মানুষ মনে করে যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত। জি, তাহলে আপনারা তো বিরোধিতা করছেন। না, আমরা বিরোধিতা করছি এই জন্য যে আমাদের বিরোধিতার কারণটা হচ্ছে যে আমরা বিরোধিতা ওই অর্থে না, আমাদের বিরোধিতা হচ্ছে তারা যে অপরাধ করেছে, অপরাধীদেরকে বিচার আওতায় নিয়ে আসা উচিত। বিচারের তো তেমন কোনো বিচারের জায়গায় চলবে, মানুষ বিচার অগ্রগতি হলে তো অবশ্যই সে আওয়ামী বিচার যদি দল হিসেবে যদি একটা দলীয় আওয়ামী লীগের সকল লেভেলের নেতাকর্মী এবং দলীয় সিদ্ধান্তের মাধ্যমে যদি অপরাধগুলো করে, তাহলে সেটার জন্য দল লাইবেল হবে, এবং দল লাইবেল দল নিষিদ্ধ হবে। কারণ সেটা না করে যদি আপনি সুযোগ করে দেন, তাহলে তো তারা সুযোগ করে দেওয়ার পর মানুষ যদি তাদেরকে ভোট দেয়, তারা যদি সরকারেও আসতে পারে, আপনাদের বাধা দেওয়ার সুযোগ আছে না? মানুষ আসতে পারে, মানুষ যদি তাদের ভোট দেয়। মনে আপাতত একটা কথা বলছে যে আপনি যদি এখন এখানে যদি সরকার যদি যথার্থভাবে ফাংশন করতো, এই যে বিশৃঙ্খলা যদি না হইতো, যদি তাদের বিচার হইতো, তারা যদি সরকার যদি মানে এই মবগুলো ঠেকাইয়া যদি সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারতো, তাহলে মানুষের মধ্যে তো এই হতাশাটা তৈরি হইতো না। এখানে যদি একটা সরকার থাকতো, ফাংশনেবল সরকার থাকতো, তাহলে এগুলো হইতো না। তাহলে সবার সরকার আসলে না, সরকার সবার, কিন্তু সেই সরকারটা মানে যেভাবে ফাংশন করা দরকার, নিয়ন্ত্রণ করা দরকার, সেগুলো তো করতে পারতেছে না। জি, আমরা আলোচনায় আবারও ফিরবো, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটি বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। মোহাম্মদ মাহফুজুল হক, একটু আপনার কাছ থেকে জানতে চাই, সম্ভবত 1996 সালের পরে আর এককভাবে নির্বাচন করেনি জামাত, জোটভুক্ত হয়েছিল। এখন সামনে প্রায় সুযোগ এসছে বলা যায় যে এককভাবে আপনারা নির্বাচন করতে কি এবার যাচ্ছেন, নাকি এবারও আপনারা জোটের মধ্যেই থাকবেন? জি, ধন্যবাদ আপনাকে। আসলে এককভাবে নির্বাচন করার পরিবেশ বা বাস্তবতা সেইভাবে তৈরি হয় নাই। এখন যেহেতু সুযোগ এসেছে, আমরা আমাদের এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, কিন্তু নির্বাচনের কৌশল তো কী হবে
জোটে হবে না এককভাবে হবে না সমঝোতা হবে সেটা বলার জন্য এখনো সময় আসে নাই, আরও অপেক্ষা করতে হবে। যখন নির্বাচনের তফসিল ঘোষণা হবে তখন হয়তো বোঝা যাবে যে আসলে নির্বাচনটা কি এককভাবে হচ্ছে না সমঝোতার ভিত্তিতে হচ্ছে নাকি আসন সমঝোতার ভিত্তিতে হচ্ছে না জোটের ভিত্তিতে হচ্ছে, সেটা তখন নির্বাচনী কৌশল তখন নির্ধারণ করা হবে। এখন আমরা প্রস্তুতি নিচ্ছি, আমাদের সকল আসনে প্রস্তুতি নেওয়া হচ্ছে। যদি আসন এককভাবে করতে এককভাবে করব, যদি জোটের ভিত্তিতে করতে জোটের ভিত্তিতে করব, তখন নির্বাচন বাস্তবতা পরিবেশের আলোকে তখন নির্ধারণ মাঠে আপনারা এক ধরনের যুগপৎ আন্দোলনে আছেন ইসলামী দলগুলোর সাথে, তাদের সাথে কি জোট করতে যাচ্ছেন? আবার কেউ কেউ বলছে যে হেফাজতের সমর্থন আপনারা পাচ্ছেন না, এরকমের একটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যে আমি তো বলছি যে এখন তো সবকিছু একেবারে মানে বলার এখন মানে আমি রিটেনভাবে বলতে পারবো না, কারণ হচ্ছে যে আমরা চেষ্টা করছি, আমাদের বৃহত্তর আমাদের আব্দুল রহমদ সৈয়দ আব্দুল রহমদ তাহের ভাই তিনি ইতিমধ্যে ঘোষণা করেছেন যে আমরা বৃহত্তর জোটের চেষ্টা করছি মানে ইসলামী দলগুলোকে নিয়ে। এরপরে আরও অন্যান্য যারা চায়, যারা আধিপত্যবাদের বিরুদ্ধে, যারা হচ্ছে যে এই 24-এর গণহত্যা বা 24-এর যে জুলাইয়ের যে চেতনা, এই চেতনাকে যারা লালন করে, যারা বাংলাদেশকে সত্যিকার অর্থে সংস্কার করতে চায়, যারা জনগণের অধিকার আদায় করার জন্য রাজপথে ভূমিকা রেখেছে, যাদের নীতি আদর্শের সাথে আমাদের সাথে মিলবে, তাদেরকে নিয়ে আমরা বৃহত্তর জোট করার ব্যাপারে, অ্যালায়েন্স করার ব্যাপারে আমাদের চেষ্টা আছে। এটা বিএনপিও করতেছে। আপনি ইতিমধ্যে দেখেছেন জামাত যখন ইসলামী আন্দোলনের সাথে যোগাযোগ করছে, তারপরে দেখা যাচ্ছে বিএনপির মহাসচিব গিয়ে সেখানে অনেক ওয়াদা দিয়ে আসছেন যে কি কি করবেন আর কি করবেন না। এখন যদিও ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলতেছেন, তো এটাই বাস্তবতা, রাজনীতির কৌশল হতে পারে, অনেক কিছু হবে এবং সেটা সময়ের নির্বাচনের তফসিল ঘোষণার সময় তখন আপনারা বুঝতে পারবেন। যে নিশ্চয়ই, এবং আমি তো এটা বলি যে আপনারা এখন যে ইয়ে দিয়ে এখন সরকার গঠন করতেছে, ইয়ে হয়ে গেছে মানে যেহেতু বিএনপি 41% পেয়েছে, তো এগুলো আসলে যদি জোট হয়, যদি ইসলামী সবগুলো দল এককভাবে মানে এক বাক্সে ভোট পড়বে, যেই প্রচারণা এখন চলছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ এখন যে ইয়ার খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, এই যে ইসলাম ধর্মীয় দলগুলো আছে, সবাই একসাথে যখন ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে এবং মানুষের মধ্যে যে একটা পারসেপশন আছে যে ইসলামী দলগুলো একত্রিত হলে পাবলিক পারসেপশন তো চেঞ্জ হয়ে যেতে পারে। এবং হচ্ছে যে যদি ধরেন এখন পর্যন্ত জরিপে তাদের যে ভোটের হার সেটি যোগ করলেও কিন্তু বিএনপিকে ছাড়িয়ে যায় না। আপনি দেখেন না, একটা বিষয় থাকে যে একটা হচ্ছে ভোট আপনি যোগ করলেন, আবার যখন পারসেপশনটা চেঞ্জ হয়ে যাবে যে না এই জোট ক্ষমতায় আসতেছে বা এই জোটকে এখন ভোট দেওয়া যায়, তখন আপনি এটা তো কোনো আপনি বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে যদি 8 কোটি ভোটার হয়, সেখানের মধ্যে আপনি এখন 10,000 ইয়ে দিয়ে তো ফলাফল আপনি বলে দিতে পারবেন না যে আসলে কি হবে আর কি হবে না। জি, বুঝতে পারছি। নীলুফার চৌধুরী মুনি, আপনার কাছে একটু জানতে চাই, জরিপের বাইরে ভিন্ন প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আওয়ামী লীগকে পুনর্বাসন করলে বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে, তাদের রাজনীতি নাই হয়ে যাবে, তাই এক্ষেত্রে বিএনপি যেন ভুল না করে। গতকাল প্রসঙ্গটি করেছেন, যেহেতু বিএনপি আওয়ামী লীগের নিষিদ্ধের অনেকটা খুব একটা পক্ষে না, বা জাতীয় পার্টিও নিষিদ্ধের খুব একটা পক্ষে না, সেসব কারণে শুনেন, বিএনপি যখন জামাতকে নিষিদ্ধ করেছিল তখনও বিএনপি এটার পক্ষে ছিল না। যখন এই যে কোনো অন্যায়কে বিএনপি অন্যায় হিসেবে দেখে, আপনি বিচার করেন, বিএনপি 100 বার বিচার চায়, কারণ বিএনপিকে যত টর্চার করেছে, যত অত্যাচার করেছে আওয়ামী লীগ, ওরকম কাউকেই করে নাই। হ্যাঁ, জামাতকে করেছে, জামাতের অনেক নেতার ফাঁসিতে ঝুলিয়েছে, আবার জামাতের পক্ষেও ছিল, জামাতকে অনেকখানে তারা তাদের দলের সাথে নিয়েছে, আপনার কুষ্টিয়া, ভেড়ামারা, আপনার পাবনার এই জায়গাগুলো, আমি নিজে এগুলা নিয়ে অনেক মানে তখনকার পড়াশোনা ছিল যে কতজন কিভাবে গিয়েছে, কিভাবে শেল্টার নিয়েছে, কিভাবে শেল্টার এখনও নিচ্ছে। তো এই জিনিসগুলা তারা যেটা মনে করছে সেটা তাদের কাছেই থাক। আমরা নাহিদকে সম্মান করি, আমাদের অনেক ছোট, কিন্তু সে উপদেষ্টা ছিল, একটা দলের সে সর্বোচ্চ পর্যায়ের সে পদবি আছে তার, কিন্তু কথা বললেই, কথা জানলেই সব কথা সবখানে বলতে হয় না। আমি এইটুকুই বলতে চাই যে বিএনপিকে থ্রেট দেওয়ার মতো আমি মনে করি না নাহিদের এখন ওই জায়গাটায় নাহিদ উপনীত হয়েছে। সে আরও সুন্দর করে বলতে পারত। এবং এইখানে যার যার ব্যাপার, আমি অ্যাডাল্ট যে কোনো মানুষ সে কোন দিকে তার যদি আইনের মধ্যে থাকে কোন দিকে যাবে, কোন দিকে বলবে, এটা তার ব্যাপার। আর বিএনপি বলে নাই যে আওয়ামী লীগকে নিয়ে ছাড়া আমি নির্বাচন করব না। বিএনপি বলেছে যে নির্বাচনে, আমি আবারও বলছি, শুধুমাত্র বিএনপি, জামাত আর এই এনসিপি নির্বাচন করলে এটা আওয়ামী লীগের মতোই নির্বাচন ধরা হবে।
সবগুলো দলের অংশগ্রহণে যদি নির্বাচন হয়, সেটা আপনি যদি শাস্তির আওতায় নিয়ে আসতেন, আপনি যদি প্রথম দিন থেকে এই পর্যন্ত শাস্তির আওতায় আনতেন, প্রত্যেকেই দৌড়ের উপর থাকতো। আপনার মনে পড়ে 2018 নির্বাচনে বিএনপির এক এক জায়গায় 4 জন 3 জন করে মনোনয়ন দিতে হয়েছে। কেন? প্রত্যেকের নামে এত বেশি মামলা, 8টা 10টা 20টা 50টা 100টা 400 500 পর্যন্ত মামলা ছিল। সেই মামলার জন্য যদি বাদ পড়ে যায় নির্বাচন থেকে, তাহলে যেন বি আসে, বি যদি বাদ পড়ে তাহলে যেন সি আসে। তো আওয়ামী লীগের যদি এরকম মামলা এবং ধরপাকড় এবং শাস্তির আওতায় যদি তারা আসতো, তাহলে কিন্তু তাদের অবস্থা চরমভাবে কঠিন হতো। সেটা তো করে নাই। আপনি তাদেরকে ছেড়ে দিবেন, এতগুলো মানুষ কোন হাতের ফাঁক দিয়ে বিদেশ চলে গেল, এতগুলা হাই প্রোফাইলের মানুষগুলা চলে গেল, আপনারা সেটা কিছুই বললেন না। আপনারা বলে দিলেন আওয়ামী লীগকে আমরা মাফ করে দিলাম, কোনো কিছু বলা খাওয়া ছাড়া। আওয়ামী লীগ কি আপনাদের কাছে মাপ চায় নাই? আপনারা মাফ করে দিলেন আপনাদের প্রয়োজন মতো, যাতে ভোটটা আমরা ঠিক মতো পাই। এত সহজ সব কিছু মনে হয় না, কারণ এইখানে প্রত্যেকেরই একটা হিসাব আছে, হিসেবের বাইরে কেউ যাবে না। কারে কখন কি দিলে আওয়ামী লীগই বুঝবে যে এই দেশে বিএনপির সাথে আমি থাকবো, বিএনপিকে আমি ভোট দিব যদি আমি না দাঁড়াইতে পারি, না জামাতকে দিব। আমি যদি সারা বিশ্বে যদি মৌলবাদ প্রতিষ্ঠিত হয়েছে প্রমাণ করতে পারি, তাহলে আমার দ্বিতীয় ক্ষতি কি জামাতকে? এটাও তো ভাবতে পারে। তো এই যে বড় বড় স্বার্থের জন্য ছোট ছোট ত্যাগ করে সবাই, আওয়ামী লীগ যে করে নাই তার তো নজির আমরা কয়েকদিন আগেই দেখলাম, আমরা তো বিশ্ববিদ্যালয়গুলোতে দেখলাম। সো এই জায়গা থেকে আমি বলতে চাই, ভোটের হিসাবটা সম্পূর্ণ দলীয় হিসাবটা আলাদা। এখন সুইং ভোটের কথা যদি আপনি বলেন, সেটা আপনি জেনজির ভোটের কথা যদি বলেন যে না কালকে আমার ভালো লাগে নাই আপাকে, আমি আপারে বাদ দিয়ে দিলাম, হ্যাঁ পরশুদিন পর্যন্ত আপা সব ঠিক ছিল, কালকের এই কথাটা আমার ভালো লাগে না, একটা কথার উপর বয়স কম আর সবকিছু কম, পরিবর্তন হতে পারে, ডিসিশন নিতে পারে, সে এটা করতে পারে। ফাহিম মাসুর কাছ থেকে জানতে চাই, এর পাশাপাশি আমরা জরিপের কথা শুনছিলাম, কিন্তু এখন সবকিছুই কেবল নির্বাচন ঘিরে, কিন্তু সংস্কার কমিশন তো আসলে অনেকগুলো বিষয়কে নিয়ে গঠেছে, বাকি সংস্কারের আসলে এখন খুব একটা নামই পাওয়া যাচ্ছে না, অথচ ভোট ঘনিয়ে আসছে। আজকেও একটি খবর বেরিয়েছে, দুদক সংস্কারের বিষয়ে সংস্কার কমিশনের প্রতিবেদনে যেসব সুপারিশ আশু করণীয় হিসেবে চিহ্নিত করা হয়েছিল, সেগুলোর বাস্তবায়ন সম্পর্কে দুদকের যে সংস্কার কমিশন হয়েছিল, তিনি সংস্কার কমিশনের প্রধান কিছুই জানেন না। তার মানে ওই অর্থে অগ্রগতি নেই ধরা যায়। একটু আপনার কাছে জানতে চাইছি, আপনিও সংস্কার নিয়ে অনেক কথা বলেছেন, অনেক সভা সেমিনার নিজেরা করেছেন, কথা বলেছেন, কতটা দেখছেন আসলে সংস্কার? জি, আসলে সংস্কার নিয়ে তো আমরা অগাস্টের পর থেকে আমাদের, শুধু আমরা না, মানে সারা জাতি আসলে উন্মুখ হয়েছিল যে কি ধরনের বড় বড় সংস্কার হয়। আমরা সেই জায়গাটাতে আসলে সবচেয়ে বড় যদি ব্যর্থতা বলেন আমার ব্যক্তিগতভাবে এই গত অন্তর্বর্তীকালীন সরকার বা কারেন্ট অন্তর্বর্তীকালীন সরকারের, সেটা হচ্ছে যে ওনারা মানে কোনো কাজ, মানে যে কাজগুলো শুরু করেছে কোনো কাজই শেষ করতে পারেনি বা এগিয়েও নিতে পারেনি। হ্যাঁ, আপনি দেখেন পুলিশ সংস্কার, আমরা এটা নিয়ে কত কথা বলা হয়েছে। তারপরে প্রশাসনিক সংস্কার, দেখবেন যে ইভেন এই এনবিআরের মতো একটা জায়গায় কিছু একটা করতে গেলেও ওনারা মানে একবার করে তো 10 বার পিছায়। তো অর্থনৈতিকভাবে কোনো যেই জিনিসগুলো নিয়ে আমরা বলছিলাম যে ইকোনমিক সংস্কারের ব্যাপারে, হ্যাঁ বাংলাদেশ ব্যাংকে বেশ কিছু জিনিসপত্র হয়েছে, ব্যাংকিং সংস্কার কিছু কাজ হয়েছে, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট যে বাংলাদেশের যে এই ক্ষুদ্র মাঝারি যারা ব্যবসা করছে তাদের জন্য যে এই সংস্কারগুলো, ইজ অফ ডুইং বিজনেস, একটা ব্যবসা করতে হলে এখনও 50-60টার মতো লাইসেন্স নিতে লাগে, এই টাইপের জিনিসগুলো কিন্তু আমরা সবাই জানি কোথায় কোথায় এই সমস্যাগুলো আটকে আছে বা আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীরা আসলে ক্ষতিগ্রস্ত হয়। তো সব জায়গাতেই নাগরিক বলি, ব্যবসায়ী বলি, ইভেন আপনার হেলথ সেক্টরে যে বড় বিশাল সবচেয়ে বড় দুর্নীতির একটা জায়গা হচ্ছে হেলথ সেক্টর। তো সেখানে আমরা দেখেছি একটা হেলথ রিফর্ম কমিশন হয়েছে, তারা বেশ ভালো ভালো সুপারিশ দিয়েছে, কোনো জিনিস নিয়ে কিন্তু কাজই শুরু হয়নি। শুধুমাত্র একটা জায়গায় আমি অ্যাটলিস্ট মাননীয় আইনমন্ত্রীকে ধন্যবাদ জানাই, আসিফ নজরুল ভাইকে, ওনার মন্ত্রণালয়ে কিছু মানে আইন মানে সুপ্রিম কোর্ট বা অন্য কিছু জায়গায় কিছু আইন মন্ত্রণালয়ে কিছু সংস্কার হয়েছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি তো আসলে দেখি না যে কোনো সংস্কার বিভিন্ন যেগুলো আসলে এই সরকারের মানে সংবিধান দরকার নেই, ইভেন এইসব সংস্কারের জন্য বিএনপি বা জামাতের সাথে কথা বলার দরকার নেই, ওনারা নিজেরা করলেও ওনারাও কিন্তু বলার কথা না যে এগুলি আপনারা কেন করছেন। তো সেই জায়গাগুলি একেবারেই হয়নি। এখন
যেই বড় বড় সংস্কার, যেগুলো সংবিধান সংস্কার নিয়ে আমরা আরও বেশি আশাবাদী ছিলাম, সেগুলোর ক্ষেত্রে ফ্র্যাঙ্কলি যদি বলি, কিছু কিছু জায়গায় আমাদের আক্ষেপ রাজনৈতিক দলগুলোর উপরও আছে, যে কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে দুই সব জোটই আসলে এক ধরনের ঐক্যমত্য হয়েছে। ইলেকশন কমিশন যাতে নিরপেক্ষভাবে ইলেকশন কমিশনারকে নির্বাচন করা যায় বা অ্যাপয়েন্ট করা যায়, এই ব্যাপারে বিএনপি প্রথম দিকে একটু রেস্ট্রিক্টেড ছিল, পরে ওনারা মেনে নিয়েছে। কিন্তু দুদক, পাবলিক সার্ভিস কমিশন, সেগুলোও কিন্তু একইভাবে নিরপেক্ষ নিয়োগের এক ধরনের এক্সপেকটেশন ছিল, এবং এখানে কিন্তু এক ধরনের অন্যান্য রাজনৈতিক দলগুলোর একটা ঐক্যমত ছিল। আনফর্চুনেটলি বিএনপি এই জায়গাটায় বোধহয় একটু ছাড় দেওয়া, এখনও তো সুযোগ আছে, এখন ওনারা নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, সেটা কিন্তু এখনও ইচ্ছা করলেই ছাড় দিতে পারে। ইভেন আপার হাউস পিয়ার, আমাদের নাগরিক সমাজের পক্ষ থেকে কিন্তু আমরা কখনোই বলি না যে লোয়ার হাউস পিয়ার, এটা হয়তো জামাত বা কিছু রাজনৈতিক দলের একটা এজেন্ডা, বাট আপার হাউস পিয়ারের ব্যাপারে কিন্তু বেশিরভাগ রাজনৈতিক দল এবং নাগরিক সমাজ সবারই একটা ঐক্যমত্য আছে। সেই জায়গায় আমি এখানে যেহেতু আপা আছেন, আমার ধারণা ওনারা কিন্তু ইচ্ছা করলে এই ব্যাপারটাতেও নোট অফ ডিসেন্টে উঠিয়ে নিতে পারে। তো সেরকম কিছু জায়গায় কিন্তু ছাড় সবারই দিতে হবে এবং এভাবে এগিয়ে যেতে হবে। আপনাদের তিনজনকে আলোচনা অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আজকের 24 ঘন্টার আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।